অ্যাচিভ ইওর গোলসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের জন্য বলেছিলাম যে আমি আমার ইন্টারভিউ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটাই আজকে নিয়ে এলাম যে আমার ইন্টারভিউ অভিজ্ঞতা কেমন ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো প্রথমেই বলি, দেখো, ইন্টারভিউয়ের জন্য যখন থেকে তুমি প্রস্তুতি নেবে বা ইন্টারভিউ হলে পৌঁছানো পর্যন্ত, মানে ইন্টারভিউ হল, ইন্টারভিউয়ের আগে এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবার সময় সবসময় কিন্তু তোমাকে মানসিকভাবে কিন্তু আগে তৈরি হতে হবে। অর্থাৎ মানসিকভাবে কিন্তু কখনোই তোমাকে নার্ভাস হলে চলবে না, মানসিকভাবে স্থির থাকতে হবে এবং নিজের প্রতি কিন্তু কনফিডেন্স আনতে হবে। এটা কিন্তু প্রথম শর্ত। তো তাই জন্য সবাইকেই বলবো, যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আগে নিজের মধ্যে কনফিডেন্স আনো যে তুমি পারবে, পারো বা না পারো, নিজের মধ্যে এই কনফিডেন্সটা থাকা কিন্তু খুবই জরুরি। কারণ তোমার কনফিডেন্সের চেহারা কিন্তু তোমার চোখে মুখে ধরা পড়বে। তো তারপরে বলি, আমি একদম চলে যাই আমার ইন্টারভিউতে। আমার ইন্টারভিউ ছিল 28শে এপ্রিল এবং টেবিল নাম্বার ছিল 16 এবং রিপোর্টিং টাইম ছিল 1টা, অর্থাৎ আমার সেকেন্ড হাফে হয়। তো 1টা থাকলেও আমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়েছিল অনেকটা পরে, প্রায় 3:30-র পর। তো এই যে সময়টা, এই সময় কিন্তু প্রথম হাফের বিভিন্ন প্রার্থীর কাছ থেকে বিভিন্ন রকম অভিজ্ঞতা শুনতে পারো বা বিভিন্ন রকম পরিস্থিতি হতে পারে। মানে কেউ তোমাকে নার্ভাসের জন্য অনেক কিছু বলতে পারে যে ডেমো কমন পড়েনি, এমন ধরনের। আমারও কিন্তু ডেমো কমন পড়েনি, আমি আনকমন ডেমোতেই কিন্তু ইন্টারভিউটা দিয়েছি এবং ভালো নাম্বার পেয়েছি, সেটা তোমাদের অবশ্যই বলছি। তো তাই এইগুলো যত যাই পরিস্থিতি আসুক না কেন, যেটাই শোনো না কেন, তোমাদের কিন্তু নিজের প্রতি কনফিডেন্স হারালে চলবে না। আগেই ভয় পেয়ে গেলে, ইন্টারভিউ ঢোকার আগেই ভয় পেয়ে গেলে, এটা কিন্তু হবে না। তো তারপরে বলি ড্রেস কোড। অবশ্যই কিন্তু ড্রেসটা ম্যাটার করে। আমি বলবো যে যারা মেয়ে তাদের ক্ষেত্রে আমি বলবো, আমি কিন্তু পরেছিলাম শাড়ি এবং আমার মানে কলার দেওয়া ব্লাউজ পরেছিলাম এবং শাড়ির রঙ ছিল খুবই লাইট কালার, মানে খুবই হালকা কালারের শাড়ি পরেছিলাম আমি। আর চুল ছিল আমার কিন্তু খোঁপা করা। খোঁপা মানে বোঝো, ঘাড়ের কাছে একটা ছোট্ট খোঁপা ছিল, খোঁপাতে কিন্তু কোনো ক্লিপ ছিল না। আমি শুধুমাত্র গার্ডারের মানে গার্ডার যে হয় না, মানে রাবারগুলো আর কি, চুলে বাঁধার যে ব্যান্ডগুলো হয়, ওগুলো কালো রঙের একটা ব্যান্ড দিয়ে কিন্তু আমি খোঁপাটা করেছিলাম। কোনো ক্লিপ ইউজ করিনি চুলের মধ্যে। এবং খুব মানে টেনে যে চুলটা বাঁধা, মানে সামনে দিয়ে কোনো চুল ঝোলানো বা যেগুলো, এগুলো কিন্তু নয়, একদম চুল টেনে বেঁধেছিলাম। এবং আমার একটা কানে শুধু ছোট্ট কানের ছিল, মানে ট্যাপ কানের যেটা বলে, একদম কানের সাথে বসা তেমন একটা কানের পরেছিলাম। আর হাতে বলো শুধু আমি তো বিবাহিত, তাই আমার হাতে শাঁখা পলাটাই শুধু ছিল আর ঘড়ি ছিল। আর কিন্তু হার বা অন্য কোনো কিছু, আংটি, এসব কিচ্ছু কিন্তু আমার মানে আমি পরিনি। শুধুমাত্র কানে একটা কানের ছিল, মানে সোনার জিনিস বলতে। আর হাতে শুধুমাত্র শাঁখা পলার ঘড়ি এবং চুলটা কিন্তু আমি বেঁধেছিলাম খোপা করে। আর আমার শাড়ির রঙ কিন্তু ছিল হালকা কালারের এবং আমি কলার দিয়ে ব্লাউজ পরেছিলাম এবং শাড়ি পরেছিলাম যে কোথাও যেন তোমাদের বলি যে মানে খুব সুন্দর করে শাড়ি পরবে, মানে বলার কথা কি, একটু পিন আপটা চওড়া করে করবে, এইভাবেই পরেছিলাম আমি। আর ছেলেদের ক্ষেত্রেও বলবো, অবশ্যই ভালো শার্ট এবং প্যান্ট পরবে এবং ফুল হাতা শার্ট পরার চেষ্টা করবে এবং অবশ্যই ভালোভাবে ইন করে, যেটা বলে হয়, তেমন করে পরবে। শার্টটা একটু লাইট কালার পরবে, প্যান্টটা কালো বা নীল পরারই চেষ্টা করবে। তো আর বুট পরতে পারো। আমিও কিন্তু পায়েতে বুট পরেছিলাম, মানে শাড়ির নিচে আমি কিন্তু বুট পরেছিলাম। কিন্তু কোনো আওয়াজ করিনি, মানে যখন চলবে তোমরা যেন কোনো আওয়াজ না হয়। তো এগুলো কিন্তু পারিপার্শ্বিক পরিবেশটা অনেকটাই তোমার সহজ করে দেবে। তোমার এন্ট্রিটা যত বেশি ভালো হবে, আমার মনে হয় আমার ক্ষেত্রে আমার এন্ট্রিটা খুবই প্রভাব পড়েছিল তাদের ওপর। মানে আমার এন্ট্রিটা খুব ভালো ছিল বলেই ওনারা আমাকে কিন্তু প্রথম থেকেই কিন্তু আমার সাথে হেসে হেসে কথা বলছিলেন, ভালোভাবে ব্যবহার করছিলেন। সবার ক্ষেত্রেই করেছেন হয়তো। তো আমি আমার পার্সোনালটা বলছি। তো তারপরে যখন আমি একবারই ইন্টারভিউ চলে যাই, প্রথমে তো তোমরা জানো ভেরিফিকেশান হয়, সেখানে আমার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হলো। এবং তারপর যখন ফাইনালি আমি ইন্টারভিউ রুমে গেলাম, এবার আমি ইন্টারভিউ রুমটাই বলছি, আগের প্রসেসিংগুলো অতটা বলছি না। তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই বলে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ইন্টারভিউ হলে যখন প্রবেশ করলাম, আমাকে যখন বলা হলো যে এবার আপনি যান, তো প্রথমে যথারীতি আমি ঢোকার সময় পারমিশন নিলাম যে আসবো স্যার বা ম্যাডাম, স্যার ম্যাডাম আসতে পারি কি, আমি এমন বললাম। তো তারপরে তার বললেন হ্যাঁ আসুন। তারপরে গেলাম এবং গিয়ে মানে চেয়ারের একটু আগেই দাঁড়িয়ে আমি মানে জোড়হাত করে একটু মাথাটা নুয়ে নমস্কার জানালাম ওদিকে এবং বললাম গুড আফটারনুন। তারপরে ওনারা বললেন ঠিক আছে ঠিক আছে বসো। তারপর আমি আস্তে করে বসলাম এবং তারপরে দুজন স্যার ছিলেন এবং একজন ম্যাডাম ছিলেন। তো প্রথম যিনি স্যার ছিলেন তার কাছে একটা ল্যাপটপ
ল্যাপটপ ছিল, তার মানে ওনার কাছে একটা ল্যাপটপ ছিল এবং সমস্ত ডকুমেন্টসই আমার মনে হয় উনি আমার ওখানে দেখতে পাচ্ছিলেন। তো আমাকে তারপরে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? তো আমি নামটা বলার সাথে সাথেই আমার নামটা যেহেতু একটা ফুলের নাম দিয়ে, তো বললেন বাহ তোমার নামটা তো খুব ভালো। তো তারপরেই বললেন যে এখন তো বাচ্চাদিকে কিন্তু শুধু পড়ালে হবে না, ওদিকে কিন্তু আনন্দ দিতে হবে, ওদিকে গান, নাচ, আবৃত্তি, কবিতা এসবও শেখাতে হবে কিন্তু। ম্যাডাম আপনি পারেন তো? আমি বললাম হ্যাঁ স্যার আমি পারি। তো তখন বললেন কি পারেন? আমি বললাম স্যার আমি সবই মোটামুটি পারি, গান করতেও পারি এবং আমি আবৃত্তি করতে পারি এবং ছোটোদের আঁকাতেও আমি মোটামুটি পারি। তো বললেন বাহ তাহলে একটা গান গেয়ে শোনান। তো তখন আমি সত্যিই গানটা খুব ভালোই জানতাম, তো গান গেয়ে আমি একটা ওদের শোনালাম, 4 লাইন করেছিলাম। তো আমার নামের মানে নামটা দিয়েই গানটা করতে বলে, আমার নাম যেহেতু একটা ফুলের নাম দিয়ে ওই গান দিয়েই ফুলটা ওই নাম দিয়েই আমাকে গানটা করতে বলে। তো যখন গানটা গাইছিলাম ওনারা কিন্তু আবার তাল দিয়ে দিয়ে দেখছিলেন যে আমি ঠিকঠাক সুরে বা তালে গাইছি কিনা। তো গানটা শেষ করার পর ওই স্যারই আবার বললেন যে আপনার কোয়ালিফিকেশন কী বা আপনি এখন কী করেন, এমন যখন বললেন তখন কিন্তু আমি বলেছিলাম যে আমি সরকারি কলেজ থেকে ডিএলএড করেছি এবং আমার সাবজেক্ট বাংলা। তো আমি তারপরে আবার কিছুটা বলতে যাব, তখন আর আমাকে বলতে দেওয়া হয়নি। তখন পাশের যিনি ম্যাডাম ছিলেন উনি কিন্তু সঙ্গে সঙ্গেই আমাকে বলে ও সাবজেক্ট বাংলা, তাহলে একটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের পার্থক্য বাচ্চাদিকে কীভাবে বোঝাবেন, একটা ডেমো দিয়ে দেখান তো। অর্থাৎ আমাকে কিন্তু নিজের পছন্দ মতো ডেমো দেওয়া হয়, মানে ডেমো দিতে বলা হয়নি, ওনাদের পছন্দ মতো ডেমোই কিন্তু আমাকে করে দেখাতে হয়েছে। আমি তারপরে যখন বলল তো একটু ভয় ভয় পেয়েছিলাম যে হঠাৎ করে একবারে গান থেকে ডেমোতে চলে গেছে এবং আনকমন ডেমো ওনারা পছন্দ করে দিয়েছেন। কিন্তু যেহেতু এটা ভাষা পাঠ বই, চতুর্থ শ্রেণীর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো ছিল, এগুলো কিন্তু আমি সমস্তটাই পড়েছিলাম। যেহেতু আমার সাবজেক্ট বাংলা, বাংলা বইগুলো আমি কিন্তু ভালো করে পড়েছিলাম। তো আমার তাই জন্য আমি নিজের থেকেই করতে পারি ওটা। তারপরে আমি বোর্ডে গেলাম, একটুখানি বলি আমি কেমন করে শুরু করেছিলাম। আমি বোর্ডে প্রথমে অ লিখেছিলাম আর পাশে ক লিখেছিলাম। তো আমি বললাম এটা কি লিখেছি, ওনারা বললেন, আর ওনাদের কাছে পারমিশন নিয়েছিলাম যে আপনাদেরকে কি আমি ছাত্রছাত্রী ভাবতে পারি? ওনারা বললেন হ্যাঁ অবশ্যই। তো আমি বললাম এটা কি লিখেছি? বললো অ। এটা কি লিখেছি? বললো ক। আমি বলছি কয়ের শেষে আমি কোনটা বলছি? কয়ের শেষে দেখো তো আমি অটা বলছি কি না। বলছে হ্যাঁ বলছি। আমি বলছি তাহলে এটা শুধু অ বলছি আর এটা কয়ের সাথে আবার কিন্তু অটা যোগ করছি, মানে বুঝতে পারছো এইভাবেই কিন্তু আমি পার্থক্যটা দিয়ে শুরু করি, মানে এইভাবেই আমি বোঝাতে শুরু করি। ওটা একদিন আমি তোমাদেরকে অবশ্যই পুরোটা ডিটেলসে বলে দেবো আমি কীভাবে পড়িয়েছিলাম। তো আমি প্রায় 3 মিনিট মতো বলি মানে এটা সম্পর্কে, এবং লাস্টে আমি একদম যখন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মানে বুঝিয়ে বুঝিয়ে তারপরে সংজ্ঞাতে এলাম বা সংজ্ঞাটা একটু সহজ করে বলার চেষ্টা করলাম, তখনই আমি বললাম এইবার তাহলে আজকে তোমরা বুঝতে পারলে তো, এমন করে যখন বললাম তখনই বললেন ঠিক আছে, মানে আমার পুরো ডেমোটাই ওনারা শুনেছিলেন। এবং তারপরে আমাকে ম্যাডাম বললেন ঠিক আছে এবার বসো। তারপরে আমি বসলাম। এক্ষেত্রে বলে রাখি আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি শ্রেণীটা লিখিনি বোর্ডের মধ্যে। ওনারা কিন্তু তার জন্য আমাকে কোনো কিছু বলেওনি বা আমার ভুল ত্রুটি কিছু ধরেওনি, মানে ওটা ওনারা কোনো কিছুই গুরুত্ব দেয়নি, আমার পড়ানোটাই ওনারা শুনেছিলেন। তো তারপরে আমি বসার পর ম্যাডাম এবার আমাকে মানে বললো যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তো তুমি পড়ালে, মানে আপনি পড়ালেন, তাহলে এবার বলুন তো স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণকে ইংরাজিতে কী বলে। তারপরে আমি বললাম ভায়াল কনসোনেন্ট। তো তারপর আমাকে এবার ভায়াল কনসোনেন্ট থেকে অনেক কটা প্রশ্ন ধরে, কটা ভায়াল কটা কনসোনেন্ট, তারপরে নিয়মগুলো কোথায় ভায়াল কোথায় এ বসে কোথায় অ্যান বসে, ব্যতিক্রম নিয়মগুলো এবং দা কোথায় বসে। তারপরে আরেকটা প্রশ্ন করা হলো ওইগুলো বলার পর যে অ্যাপেলের আগে কী বসে, আমি বললাম অ্যান বসে। তখন বললো কেন দা কি বসাতে পারি না? তখন আমি বললাম হ্যাঁ যদি আমি কোনো আপেলকে নির্দিষ্ট করে বোঝাতে চাই তখন আমি দা বসাতে পারি। তখন আমাকে বলা হয় অ্যান আপেল এবং দা আপেল দুটোর থেকে কিন্তু আলাদা আলাদা দুটো সেন্টেন্সের মধ্যে একবার অ্যান আপেল বসান, একবার দা আপেল বসান, এভাবে দুটো সেন্টেন্স তৈরি করে বলুন। তখন বললাম তো ওটা বলার পরও স্যার ম্যাডাম খুবই খুশি হয়েছিলেন যে আমি সবগুলোই বলতে পারছি, যাই ধরছে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি বলতে পারছি। তো ম্যাডাম তখন বলছিলেন সবই জানে আর কী বা ধরবো এদিকে, এমন বলছিলেন অন্য স্যারগুলোকে, যে এনারা তো সবই জানেন কী বা ধরবো, এমন বলছিলেন। তখন বললেন আমার আর কিছু জানার নেই। তো পাশের স্যারকে বললেন আপনি এবার কিছু ধরতে পারেন। তো পাশের স্যারটা সম্ভবত সায়েন্সের টিচার ছিল, মানে প্রথমজন যিনি ছিলেন উনি কিন্তু আমাকে ওই গান করতে বলেন আর আমার এডুকেশন কোয়ালিফিকেশান এগুলোই শুধু জানতে চেয়েছিলেন, আর কোনো প্রশ্ন করেননি। আর ম্যাডাম ইংলিশ থেকেই সমস্ত প্রশ্নটা করেছিলেন, আর মাঝের যিনি ছিলেন উনি ছিলেন সায়েন্সের। এবার উনি আমাকে সায়েন্স থেকে প্রশ্ন ধরে, এগুলো কিন্তু একটু কঠিনই ধরেছিল, মানে 9-10 লেভেলের, মানে চুম্বকের যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হয় সেটা আমাকে জানতে চেয়েছিলেন, যে একটা চুম্বককে সুতো বেঁধে যদি ঘুরিয়ে দেওয়া হয় ওটা কোন দিক বরাবর থামবে। তারপরে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে আরেকটা প্রশ্নও করে, আমার প্রশ্নটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওটাও আমি বলতে পেরেছিলাম। তারপরে বলের এসআই পদ্ধতিতে একক কী এটা ধরে, এবং তারপরে আরেকটা প্রশ্ন ধরেছিল সায়েন্স থেকেই, সম্ভবত প্রশ্নটা আমার মনে পড়ছে না, ত্বরণ বা এই ধরনের কিছু থেকে একটা বা কোনো একটা সূত্র থেকে আমাকে প্রশ্নটা ধরেছিল। তো আমি
আমি সেটা বলতে পারিনি। ওটা আমি বলেছিলাম যে স্যার আমার এই মুহূর্তে, আমি হেসে হেসেই কিন্তু পুরো ইন্টারভিউটা দিয়েছি। আমার ডেমোও যখন আনকমন পড়ে তখনও আমার মুখে হাসি ছিল, এবং যখন আমি আনকমন ডেমোতে যে পড়াচ্ছি এটা কিন্তু ওনাদেরকে আমি বুঝতে দিইনি, কারণ আমি পুরোটাই নিজের মানে সঙ্গে সঙ্গে আমার ভাবা এবং সঙ্গে সঙ্গে পড়ানো, কিন্তু আমি ওনাদিকে বুঝতে দিইনি, সমস্তখানি ওর মুখে হাসিটা ছিল। এবং তারপরে আমি ওটাও হেসে হেসে বললাম যে স্যার অনেক দিন আগে তো পড়েছি, আর আমি তো আর্টসের স্টুডেন্ট, আমার এই মুহূর্তে ওটা মনে পড়ছে না। তো তখন আরেকটা যে স্যার বা ম্যাডাম ছিলেন ওনারা বললেন ছেড়ে দিন, সবই তো জানে, আর কী বা ধরবো, অনেক প্রশ্ন ধরা হয়ে গেছে, এমন বলছিলেন। তখন স্যার বললো ঠিক আছে এবার আসুন তাহলে। তো এটা বলার পর স্যারেরা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করছিল, মানে আমাকে কত নাম্বার দেবে, বা আমার মনে হয় আর কি এটাই মনে হচ্ছে আলোচনা করছিলেন, মানে আমার দিকে আর তাকাচ্ছিলেন না। কিন্তু ম্যাডাম আমাকে কিন্তু সারাক্ষণই পর্যবেক্ষণ করছিলেন যে আমি কেমন করে আবার উঠলাম, কেমন করে বেরোচ্ছি, সমস্তক্ষণই কিন্তু আমাকে পর্যবেক্ষণ করেছে। তো ম্যাডাম তারপরে আমাকে বললেন আসুন। তখন আমি উঠে আবার যখন ওনাদিকে নমস্কার জানালাম, নমস্কার জানিয়ে বললাম ঠিক আছে ম্যাম আসছি, এমন বলে যখন বেরিয়ে আসছিলাম তখন ম্যাম কিন্তু আমাকে একটা কথা বলে, বেস্ট অফ লাক। তো এই কথাটা শোনার পর কিন্তু আমার মনটা খুবই ভালো ছিল, কারণ আমার মনে হয়েছিল যে আমি ইন্টারভিউটা মনে হয় ভালোই দিয়েছি, কারণ সবাইকে কিন্তু বেস্ট অফ লাক বলেনি। তো ম্যাডাম আমাকে বললেন হেসে হেসে বেস্ট অফ লাক। তো তখনই বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, আর মাঝে একবার বলি, আমি যখন ওই প্রশ্নটার উত্তরটা দিতে পারিনি সায়েন্সের একটা প্রশ্নে, তখন কিন্তু ম্যাডাম আমাকে বলছে তুমি কি ঘামছো, তুমি কি ভয় পাচ্ছ, এমন বলছিলেন। কিন্তু আমি একটু ঘাম হচ্ছিল আমার, হয়তো ভেতরে তো অবশ্যই নার্ভাসনেস ছিল, তার জন্য হতে পারে। আর তাছাড়া কি গরমকালে হয়েছিল, এবং বাইরে তোমাদেরকে বললাম 12টার আগে পৌঁছে গেছি, ইন্টারভিউ শুরু হয় 3:30 নাগাদ। তো তখন এতটা টাইম ওই বাইরে রোদ্দুরের মধ্যে বসে থাকায় এমনি শরীরটা অসুস্থ অসুস্থ লাগছিল, সব এমনিতে একটা টেনশন থাকি। তো তারপরে কিন্তু আমি বেরিয়ে এলাম। তো এই ছিল আমার ইন্টারভিউ অভিজ্ঞতা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এবং কমেন্টে জানিও তোমরা কী ধরনের ভিডিও চাইছো এবং আমার কাছ থেকে আর কী কী জানতে চাইছো।